जय हिंद बंधुरा वेलकम टू आवर चैनल जीएस मास्टर क्लास। और आज के আমরা নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এন্ড ডি মক টেস্ট নাম্বার 15 অর্থাৎ 15 ঠিক আছে সেরা 45টি প্রশ্ন উত্তর। তো অলরেডি আমরা যেটা মক টেস্ট আছে 1 থেকে 14 অর্থাৎ 14 পর্যন্ত যে মক টেস্ট আছে সেটা এই চ্যানেলটির যে প্লেলিস্ট গ্রুপ সি এন্ড ডি সেখানে আপলোড করা আছে, সেটা দেখে না থাকলে অবশ্যই সেটা দেখে নিও ঠিক আছে। তারপরে এই মক টেস্ট নাম্বার 15টা দেখবে ঠিক আছে। তো এক্ষেত্রে বলে রাখি যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ঠিক আছে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ইংলিশ থাকবে এবং জিএস পার্টে থাকবে। তো কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর প্রশ্ন থাকে, তাহলে সেখান থেকে বাছাই করা প্রশ্নগুলোকে নিয়ে বানানো হয়েছে। তাহলে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে ঠিক আছে। তো প্রথমেই চলে আসছি আমরা কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এখানে প্রথম সেকশন 1 এ দেওয়া আছে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে, তারপরে সেকশন 2 আছে, তারপর সেকশন 3 আছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে। তো চলে আসে প্রথম প্রশ্ন দিকে। তাহলে প্রথম প্রশ্ন বলা আছে যে বিশ্ব এইডস দিবস। তাহলে প্রথমেই যেটা বলা আছে যে বিশ্ব এইডস দিবস, এই যে বিশ্ব এইডস দিবস এটা পালন করা হয় কবে ঠিক আছে। তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে আছে 1 ডিসেম্বর, 1 মে, 1 এপ্রিল, 1 জুলাই। তাহলে এই যে এইডস যেটা আছে বিশ্ব এইডস দিবস, তাহলে এই এইডস এর যদি আমরা ফুল ফর্ম দেখলি তাহলে হবে কি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম ঠিক আছে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। তাহলে এই যে এইডস দিবস যেটা পালন করা হয় এটা কত সালে, মানে কোন তারিখে ঠিক আছে। তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি অপশন এ, অপশন এ 1 ডিসেম্বর ঠিক আছে। তাহলে 1 ডিসেম্বর, তাহলে এটি যেটা আছে 1988, একটু বলে রাখি 1988 সালের 1 ডিসেম্বর থেকে এটি প্রতি বছর জাস্ট এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। তাহলে সচেতনতা বাড়াতে ঠিক আছে। এরপর আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা আছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা WTO এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তাহলে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল ডিজি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে আমরা সঠিক উত্তরের দিকে চলে যাব। তাহলে সঠিক উত্তর হবে নাগোজি অকঞ্জো আইওয়ালা ঠিক আছে, নাগোজি অকঞ্জো আইওয়ালা ঠিক আছে। তাহলে একটু নামটা অন্যরকম আছে, তোমরা দেখে নেবে এটা ঠিক আছে, নাগোজি অকঞ্জো আইওয়ালা ঠিক আছে। তাহলে এ হচ্ছে কোথাকার, নাইজেরিয়ার। ইনি হচ্ছেন নাইজেরিয়া ঠিক আছে। এরপর আসছি, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এই যে WTO যেটা আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় ঠিক আছে, হেডকোয়ার্টার। তো অলরেডি এই যে হেডকোয়ার্টার বিভিন্ন সদর দপ্তর যেগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং তাদের সদর দপ্তর সম্পর্কে আমাদের একটা জিকে ক্লাস অলরেডি এই চ্যানেলে আপলোড আছে। তো সেখান থেকে তোমরা দেখলে এই যে বিভিন্ন সদর দপ্তর কোথায়, তার হেডকোয়ার্টার কোথায় বা তার এস্টাবলিশ ইয়ার সেগুলো তোমরা জানতে পারবে ঠিক আছে। তো 3 নম্বর প্রশ্ন দিকে চলে আসছি। 3 নম্বর প্রশ্ন বলা আছে যে মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ, এটা মনে রাখবে ঠিক আছে, মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ ভারতের কততম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে? এটা টাইগার না, এটা টাইগার রিজার্ভ হবে ঠিক আছে, টাইগার রিজার্ভ। তাহলে মধ্যপ্রদেশের রাতাপানি যেটা আছে, মধ্যপ্রদেশের রাতাপানি রিজার্ভ ভারতের কততম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে ঠিক আছে। চারটি অপশন দেওয়া আছে 56, 57, 58, 59 ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 57তম, সঠিক উত্তর অপশন বি 57তম ঠিক আছে। এটা 2024 সালে ঘোষণা করা হয়েছে। এরপর আসছি 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলা আছে যে সম্প্রতি কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষক গন্তব্য হিসাবে স্বীকৃতি দিল ইউনেস্কো ঠিক আছে। তাহলে এই যে ইউনেস্কোর ফুল ফর্ম তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে, ইউনেস্কো ফুল ফর্ম অফ ইউনেস্কো। তাহলে এটা বলা আছে যে সম্প্রতি কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো। চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা কি হবে? সেটা হয়ে যাবে কি পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে। চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এরপর আসছি 5 নম্বর। 5 নম্বর বলা আছে যে ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ ঠিক আছে। এটা মনে রাখবে তোমরা যে বিশ্বের ফার্স্ট যেটা আছে সেলফ ড্রাইভিং স্যাটেলাইট, মানে নিজে থেকে যেটা কন্ট্রোল হবে, তাহলে সেগুলো হচ্ছে সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? চারটা অপশন দেওয়া আছে জাপান, আমেরিকা, চীন, ভারত। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ফার্স্ট ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো চীন অর্থাৎ চায়না ঠিক আছে। এরপর আসছি 6 নম্বর। তাহলে 6 নম্বর বলা আছে যে প্রথম
সিনব্যাক্স, ঠিক আছে। সিনব্যাক্স জোট নামে যে যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন পরিচিত দেশের মধ্যে? তাহলে এই যে যে মহড়া হচ্ছে, অর্থাৎ যে তাদের যে কি বলবো এটাকে, হ্যাঁ এই মহড়াটার নাম দেওয়া আছে সিনব্যাক্স। তাহলে এই সিনব্যাক্স নামে পরে কোন দেশের মধ্যে যে এই সেনা মহড়া পরিচালিত হচ্ছে? ঠিক আছে, ভারত শ্রীলঙ্কা, ভারত ওমান, ভারত কম্বোডিয়া, ভারত মালয়েশিয়া। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এই চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে 6 নম্বরে, সেটা হবে কি ভারত কম্বোডিয়া। ভারত কম্বোডিয়া, ঠিক আছে। ভারত ও কম্বোডিয়া দেশের সেনার মধ্যে যে সেনা মহড়া পরিচালিত হচ্ছে সেটারই নাম দেওয়া আছে কি সিনব্যাক্স, ঠিক আছে। এরপরে আসছি 7 নম্বর। 7 নম্বর বলা আছে যে কোন স্পেস এজেন্সি প্রোবা 3 মিশন সফলভাবে লঞ্চ করলো ইসরো? ঠিক আছে, কোন স্পেস এজেন্সির প্রোবা 3, মানে এই যে এটার নাম হচ্ছে প্রোবা 3, তাহলে এই মিশনটি লঞ্চ করলো ইসরো, ঠিক আছে। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ঠিক আছে। অর্থাৎ ইউরোপিয়ান স্পেস এজেন্সির একটি মিশন যেটা হচ্ছে, যেটার নাম হচ্ছে প্রোবা 3, এই মিশনটি লঞ্চ করে দিয়েছে কে? ইসরো, ঠিক আছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। তাহলে এই যে 2024 সালে এটা। 8 নম্বর প্রশ্ন থেকে চলে আসছে। 8 নম্বর প্রশ্ন বলা আছে 13th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে থিম কান্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কলকাতা 13th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে থিম কান্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে, ঠিক আছে। চারটি অপশন দেওয়া আছে ব্রাজিল, ফ্রান্স, সুইডেন, কম্বোডিয়া। সঠিক উত্তর কি হবে? তাহলে ভালো করে মনে রাখবে 13th বলা আছে 30, ঠিক আছে 30, ঠিক আছে 30 কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে থিম কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ফ্রান্স, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ফ্রান্স, ঠিক আছে। এরপর আসছি 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলা আছে ড্যাশ নামে প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক তৈরি করলো ভারত। তাহলে যে অ্যান্টিবায়োটিকটি তৈরি করেছে সেই অ্যান্টিবায়োটিকের নাম কি? ঠিক আছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নাফিথ্রোমাইসিন, নাফিথ্রোমাইসিন, ঠিক আছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি নাফিথ্রোমাইসিন। তাহলে নাফিথ্রোমাইসিন নামে প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক তৈরি করলো ভারত, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে নাফিথ্রোমাইসিন। তাহলে এই যে নাফিথ্রোমাইসিন একটু বলে রাখি, নাফিথ্রোমাইসিন হচ্ছে শ্বাসযন্ত্র যেটা আছে না, তাহলে এই শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় কার্যকর। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় কার্যকর, ঠিক আছে। তাহলে এই যে নাফিথ্রোমাইসিন যেটা আছে, নাফিথ্রোমাইসিন, এই নাফিথ্রোমাইসিন নামে প্রথম দেশীয় অ্যান্টিবায়োটিক তৈরি করলো ভারত, ঠিক আছে। এরপর আসছে 10 নম্বর। 10 নম্বর বলা আছে যে সাহিত্য একাডেমিস পুস্তকায় বুক ফেয়ার এর তৃতীয় সংস্করণ শুরু হচ্ছে কোথায়? এটা এই তো সাহিত্য একাডেমি পুস্তকায়, এটা হিন্দিতে লেখা আছে, ঠিক আছে। পুস্তকায় বুক ফেয়ার এর তৃতীয় সংস্করণ শুরু হচ্ছে কোথায়? তাহলে এটা চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোথায়? নিউ দিল্লি, ঠিক আছে। তাহলে এটা অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোথায়? নিউ দিল্লিতে। 11 বলা হচ্ছে যে নাসা এর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে নাসার প্রধান হিসাবে নিযুক্ত করেছেন? তাহলে আবার বলে রাখি, নাসার প্রধান হিসাবে বা হেড হিসাবে কাকে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে। তাহলে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি জেড আইজাকম্যান, ঠিক আছে। নামটা মনে রাখবে, জেড আইজাকম্যান। তাকে আবার নাসার হেড হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, ঠিক আছে। 12 নম্বর আসছি। 12 নম্বর প্রশ্ন বলা আছে যে প্রথমবার ইউএন কমিশন অন নারকোটিক্স ড্রাগস, তাহলে এটা মনে রাখবে, প্রথম ইউএন কমিশন অন নারকোটিক্স ড্রাগস এর সভাপতিত্ব করবে কে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথম ইউএন কমিশনে নারকোটিক্স ড্রাগস এর সভাপতিত্ব করবে কে? চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি হবে? ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, অপশন সি, ঠিক আছে। তাহলে ভারত প্রথমবারের মতো ইউএন কমিশন অন নারকোটিক্স ড্রাগস এর, এটা মনে রাখবে 68তম অধিবেশন, ঠিক আছে। সভাপতিত্ব করবে ভারত। ঠিক আছে। এরপরে 13 নম্বর বলা আছে সম্প্রতি কর্তৃক এয়ার হেলথ
বিশ্বের সেরা এয়ারলাইন হিসাবে মর্যাদা পেল। ঠিক আছে, তাহলে এটা কি বলা আছে, সম্প্রতি কর্তৃক এয়ার হেল্প বিশ্বের সেরা এয়ারলাইনের মর্যাদা পেল। চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশন মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ব্রাসেলস এয়ারলাইন। ব্রাসেলস এয়ারলাইন, ঠিক আছে, ব্রাসেলস এয়ারলাইন বলা আছে কি এয়ার হেল্প বিশ্বের সেরা এয়ারলাইন হিসাবে মর্যাদা পেল কোনটি, ব্রাসেলস এয়ারলাইন। ঠিক আছে, এরপরে আসছি 14 নম্বর বলা আছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের যেটাকে আমরা আরবিআই বলছি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হলেন কে। তাহলে ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআই নতুন গভর্নর হিসাবে নিযুক্ত হলেন কে। চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি, সেটা হয়ে যাচ্ছে অপশন এ সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা, ঠিক আছে। এরপর আসছি 15 নম্বর প্রশ্ন বলা আছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে 2014 সালে পার্সন অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করলো কোন ম্যাগাজিন। তাহলে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালের পার্সন অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত করলো কোন ম্যাগাজিন। তাহলে চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে টাইম ম্যাগাজিন। ঠিক আছে, মনে রাখবো এটা টাইম ম্যাগাজিন। ঠিক আছে, তো এখানে আমাদের যেটা হচ্ছে টোটাল 15 কোয়েশ্চেন ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে আসছি আমরা সেকশন 2 তে ইংলিশ। এখানেও থাকবে টোটাল 15টি প্রশ্ন। তো চলে আসি আমরা প্রথম প্রশ্ন দিকে। তাহলে প্রথম প্রশ্ন বলা আছে চুজ দ্য সিনোনিম অফ ইরাডিকেট। তাহলে প্রত্যেকটি প্রশ্নের মিনিং আমরা আগে জেনে নেব। তাই এই সিনোনিম করার ক্ষেত্রে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে এই সমার্থক শব্দগুলি করার ক্ষেত্রে সব থেকে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে কোয়েশ্চেনের যেটা মিনিং দেওয়া আছে সেটার মিনিংটা আগে জানতে হবে, তারপরে এই যে চারটা অপশন দেওয়া আছে এগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা চলে আসছি ইরাডিকেট। তাহলে এই ইরাডিকেটের মিনিং জানতে হবে। তাহলে ইরাডিকেটে আমরা দেখে নিই। তাহলে ইরাডিকেট মানে কি, তাহলে ইরাডিকেট মানে হচ্ছে রিমুভ। ইরাডিকেট মানে হচ্ছে রিমুভ বা ডিস্ট্রয় কমপ্লিটলি। ডিস্ট্রয় কমপ্লিটলি যেটাকে আমরা বলি কি রিমুভ করে দেওয়া। ঠিক আছে, শেষ করে দেওয়া, শেষ করে দেওয়া বা সরিয়ে দেওয়া, সমাপ্ত করা, এগুলো হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, চারটা অপশনের মধ্যে বিল্ড মানে তো প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ মানেও তো প্রতিষ্ঠা করা, তাহলে ক্রিয়েট মানে তো সৃষ্টি করা হবে না। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি রিমুভ, অর্থাৎ কি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি রিমুভ। ঠিক আছে, তাহলে রিমুভ মানে হচ্ছে কি সরিয়ে দেওয়া। তাহলে এক্ষেত্রে সিনোনিম যেটা আছে সেটা হচ্ছে ইরাডিকেটের সিনোনিম হয়ে যাচ্ছে কি রিমুভ। ঠিক আছে, ইরাডিকেটের সিনোনিম হচ্ছে রিমুভ। এরপর আসছি 2 নম্বর প্রশ্ন। তাহলে 2 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য সিনোনিম অফ কনস্পিসিয়াস। তাহলে এই যে কনস্পিসিয়াস আছে, তাহলে কনস্পিসিয়াস এর আগে মিনিং জানতে হবে। ঠিক আছে, তাহলে মিনিং কি হবে, তাহলে কনস্পিসিয়াস এর মিনিং হচ্ছে কি ইজিলি সিন অর নোটিসেবল, মানে যেটা খুব সহজে লক্ষণীয়। বাংলায় বললে কি হবে, লক্ষণীয়, লক্ষণীয় বা ইজিলি সিন, বা এটা হলে নোটিসেবল। নোটিসেবল, ঠিক আছে। তাহলে কনস্পিসিয়াস মানে আমরা দেখতে পেলাম লক্ষণীয় বা ইজিলি সিন বা নোটিসেবল। ঠিক আছে, তাহলে হিডেন মানে তো লুকায়িত অবস্থা। ঠিক আছে, সিক্রেট মানে গুপ্ত অবস্থা। তাহলে ইনভিজিবল মানেও তো যেটা দেখতে পাওয়া যায় না সেটাকে আমরা ইনভিজিবল বলি। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি নোটিসেবল। তাহলে নোটিসেবলের যেটা সিনোনিম হচ্ছে সেটা হচ্ছে কি কনস্পিসিয়াস। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি কনস্পিসিয়াস। 3 নম্বর আসছি। 3 নম্বর প্রশ্ন বলা আছে চুজ দ্য অ্যান্টোনিম। এক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কি বিপরীত শব্দ, বিপরীতার্থক শব্দ। তাহলে এখানে বলা আছে ট্রানজিয়েন্ট। তাহলে ট্রানজিয়েন্টের আগে মিনিংটা জানতে হবে। ঠিক আছে, ট্রানজিয়েন্ট কি, তাহলে ট্রানজিয়েন্ট মানে আমরা দেখলি যেটা আছে অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। তাহলে ইংরেজিতে যদি বলে তাহলে হবে কি টেম্পোরারি, টেম্পোরারি। ঠিক আছে, শর্ট লিভ বা শর্ট লিভও হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে ট্রানজিয়েন্ট যেটা আছে এই ট্রানজিয়েন্টের মিনিং আছে কি অল্প সময়ের জন্য। ট্রানজিয়েন্টের মিনিং হচ্ছে অল্প সময়ের জন্য, যেটাকে আমরা বলছি টেম্পোরারি। তাহলে কি হবে পাসিং। অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তো পাসিং মানে হচ্ছে কোনো কিছু পাস হয়ে যাবে, তো অল্প সময়ের জন্য পাস হবে। তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে পাসিং হবে না। ফ্লিটিং যেটা আছে এই ফ্লিটিং মানে হচ্ছে ব্রিফ।
ঠিক আছে। ব্রিফ, তাহলে ব্রিফ মানে কি শর্ট, শর্ট কথা বলা আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ব্রিফ। তাহলে এটা মিনিংটা যদি আমি দেখি তাহলে হয়ে যাচ্ছে কি ব্রিফ, ঠিক আছে। মোমেন্টারি, তাহলে এই মোমেন্টারি মানে হচ্ছে শর্ট, মোমেন্টারি মানে হচ্ছে শর্ট বোঝাতে মোমেন্টারি ইউজ করা হয়। পার্মানেন্ট, পার্মানেন্ট মানে হচ্ছে কি লাস্টিং ফর এভার, যেটাকে আমরা বলি কি বাংলায় বললে চিরস্থায়ী, ঠিক আছে। পার্মানেন্ট মানে হচ্ছে চিরস্থায়ী। তাহলে এক্ষেত্রে অপোজিট যেটা হয়ে যাচ্ছে সেটা কি ট্রানজিয়েন্টের অপোজিট, ঠিক আছে, ট্রানজিয়েন্টের অপোজিট পার্মানেন্ট। 4 নম্বরের দিকে আসছি। 4 নম্বর বলা আছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ফ্রুগাল, ঠিক আছে। তাহলে ফ্রুগাল মানে কি হবে? তাহলে ফ্রুগাল মানে হচ্ছে ইকোনমিক্যাল, ঠিক আছে, মানে হচ্ছে যে কি বলবো টাকা পয়সা খুব কম খরচা করে তাকে আমরা বলি কি ফ্রুগাল। তাহলে যদি বলি তাহলে হচ্ছে ইকোনমিক্যাল। একটা হচ্ছে মিত ব্যয়ী আর একটা হচ্ছে অমিত ব্যয়ী, ঠিক আছে, একে অপরের অপোজিট। তাহলে মাইজারলি মানে হচ্ছে হবে না। তাহলে আর এই যে থ্রিফটি আছে, এই থ্রিফটি মানেই হচ্ছে কি কেয়ারফুল উইথ মানি, তাহলে মানে হচ্ছে টাকা পয়সা নিয়ে অনেক বেশি কেয়ারফুল, তাকে আমরা বলি কি থ্রিফটি। তাহলে কেয়ারফুল উইথ মানি। আর চিপ মানে হতো লো কস্ট, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি এক্সট্রাভ্যাগেন্ট, মানে যে অতিরিক্ত খরচা করে, ঠিক আছে। অতিরিক্ত খরচ করা। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে কি ফ্রুগালের অপোজিট, যেটা হচ্ছে কি মিত ব্যয়ী আর একটা হচ্ছে কি অমিত ব্যয়ী, ঠিক আছে। তাহলে ফ্রুগালের অপোজিট পেয়ে গেলাম এক্সট্রাভ্যাগেন্ট। 5 নম্বর আসছি। 5 নম্বর বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলা আছে প্লিজ লুক ড্যাশ দিস ম্যাটার কেয়ারফুলি। তাহলে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে, ঠিক আছে। তো কমেন্ট অবশ্যই করছো কিছুজন, কিন্তু বাকিরা লাইক কমেন্ট কিছু করছো না। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের স্কোর যেটা হচ্ছে টোটাল 45 কোশ্চেনের মধ্যে স্কোর কত হচ্ছে সেটা তোমরা অবশ্যই জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা বলা আছে প্লিজ লুক ড্যাশ দিস ম্যাটার, তাহলে এক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হবে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হয়ে যাবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এখানে অপশন ইনটু, অর্থাৎ অপশন বি, ঠিক আছে, অপশন বি। কারণ হচ্ছে লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা, ঠিক আছে। লুক ইনটু বলে দিই, লুক ইনটু, এই যে লুক ইনটু যেটা আছে এটার মানে হচ্ছে কি ইনভেস্টিগেট করা, অর্থাৎ দেখাশোনা করা, কোনো একটা বিষয়কে খতিয়ে দেখা সেটাকে আমরা বলি কি ইনভেস্টিগেট করা। কোনো একটি বিষয়কে খতিয়ে দেখা সেটাকে আমরা বলি ইনভেস্টিগেট করা, ঠিক আছে। আর লুকেট মানে তো আমরা জানি কি লুকেট যেটা আছে, এই লুকেট মানে তো দেখা, কোনো কিছুকে দেখা। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, লুক আফটার মানে কি দেখাশোনা করা, ঠিক আছে। আর লুক ফর মানে হচ্ছে সার্চ করা। এই যে লুক ফর যদি আসে তাহলে সেটা হয়ে যাবে কি কোনো কিছু খোঁজা, লুক ফর। লুক ফর মানে হচ্ছে সার্চ করা, কোনো কিছু খোঁজা বোঝাতে লুক ফর ইউজ হচ্ছে। লুক ইনটু তো বুঝতে পারলাম, লুক এট, তাহলে লুক এট এটা যেটা আছে এটা সিন বোঝাতে বা সি বোঝাতে ইউজ হয় লুক এট। আর লুক আফটার যেটা আছে তাহলে এটা হচ্ছে দেখাশোনা করা বোঝাতে ইউজ হয় লুক আফটার, ঠিক আছে। এরপর আসছি 6 নম্বর। 6 নম্বর বলছে fill in the blanks আছে if I dash you I would not waste this opportunity, I would not waste this opportunity। তাহলে কি হবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? আচ্ছা এখানে যে অপশন দেওয়া আছে অপশনগুলো সব ভুল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে অপশনগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, এম হবে, ওয়্যার হবে, ওয়াশ হবে আর একটা হ্যাডবিন হবে, ঠিক আছে। ঠিক আছে, তো অপশনগুলো আমি চেঞ্জ করে দিলাম। একটা হচ্ছে এম, একটা হচ্ছে কি ওয়াশ আর একটা হচ্ছে ওয়্যার, এই ওয়্যার তারপর ওয়াশ তারপরে হ্যাডবিন। তাহলে সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর এখানে যেটা হবে সেটা হবে কি ওয়্যার। কারণ কি অনেকে ওয়াশ মনে করবে কিন্তু এটা ওয়াশ হবে না, কারণ ওয়্যার হবে। কারণ হচ্ছে কোনো একটা কন্ডিশনাল সেন্টেন্স, কোনো একটা কন্ডিশনাল সেন্টেন্স বা হাইপোথেটিক্যাল বা ইমাজিনারি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আই এর সাথে ওয়্যার ইউজ করি, ঠিক আছে। তাহলে একটু মনে রাখবে কন্ডিশনাল বা ইমাজিনারি সেন্টেন্স, ইমাজিনারি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই আই এর সাথে ওয়্যার ইউজ করি, ঠিক আছে। তাহলে এই যে অপশনগুলো আছে এটা একটু আগের অপশনটাই দেওয়া হয়ে গেছে, তাহলে এটা দেখে নেবে এম একটা ওয়্যার, একটা ওয়াশ, একটা হ্যাডবিন, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ওয়্যার। এরপর আসছি 7 নম্বর। তাহলে 7 নম্বর বলা আছে স্পট দ্য এরর, ঠিক আছে। তাহলে স্পট দ্য এরর এখানে বলা আছে সি হ্যাজ বিন ওয়েটিং, এটা অপশন এ তে দেওয়া আছে, তারপর আর দেওয়া আছে বি তে দেওয়া আছে ফর ইউ সিন্স
অপশন সি তে আছে দ্য লাস্ট 3 আওয়ার্স, অপশন ডি আছে উইদাউট এনি কমপ্লেইন, এন্ড অপশন ই দেওয়া আছে নো এরর। তাহলে সঠিক উত্তর কি, মানে সঠিক উত্তর বলতে কোন পার্টে ভুল আছে, ঠিক আছে, সঠিক উত্তর বলতে এখানে কোন পার্টে ভুল আছে। তাহলে এক্ষেত্রে আমরা বলে দিই যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন বি পার্টে ভুল আছে, ঠিক আছে, অপশন বি পার্টে ভুল আছে। কারণ কি, কারণ যেটা আছে এই যে ফর যেটা আছে, ফর হয় কি, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, ফর হচ্ছে পিরিয়ড অফ টাইম, ঠিক আছে, আর সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। তাহলে এই পিরিয়ড অফ টাইম এক্ষেত্রে যেহেতু পিরিয়ড বলতে লাস্ট 3 আওয়ার্স এর কথা বলছে, তাহলে এক্ষেত্রে যেটা আছে সিন্স এর জায়গায় হয়ে যাবে কি ফর, সিন্স এর জায়গায় হবে ফর, ঠিক আছে। তাহলে অপশন বি পার্টে ভুল আছে। তাহলে এক্ষেত্রে বলে রাখি যে আমরা এই যে WBSSC গ্রুপ সি এন্ড ডি এর জন্য আমরা মক টেস্ট অলরেডি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, খুব কয়েকদিনের মধ্যে নিয়ে আসছি। তো তোমরা ইন্টারেস্ট থাকলে অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ দেওয়া হবে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে যাবে, ঠিক আছে। তো দু একটা ভিডিওর পরে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আসছি, সেখানে যারা ইন্টারেস্ট থাকবে তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। খুব মোস্ট একবারে এক্সামকে লক্ষ্য রেখে বানানো হচ্ছে, ঠিক আছে। টোটাল 15টি বা 20টি থাকবে মক টেস্ট, তো সেটা চাইলে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারবে। এরপর আছে 8 নম্বর প্রশ্নতে বলা আছে, আবার আছে স্পট দ্য এরর। এখানে বলা আছে ইচ অফ দ্য ক্যান্ডিডেট, অপশন এ তে আছে ইচ অফ দ্য ক্যান্ডিডেটস, অপশন বি তে আছে হ্যাভ বিন asked, অপশন সি তে আছে টু সাবমিট সার্টিফিকেট, অপশন ডি তে আছে বিফোর ফ্রাইডে, অপশন ডি তে আছে নো এরর, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে, তাহলে সঠিক উত্তর বলতে কোন পার্টে ভুল আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোন পার্টে ভুল আছে, তাহলে এই যে বি পার্টে ভুল আছে আবার, ঠিক আছে। কারণ কি, ইচ যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে ইচ, তাহলে এই যে ইচ অফ দ্য ক্যান্ডিডেট, ইচ যেহেতু সিঙ্গুলার, এটা মনে রাখবে, ইচ যেহেতু সিঙ্গুলার, ঠিক আছে, ইচ যেহেতু সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে ভার্ব হবে কি, ভার্ব শুড বি সিঙ্গুলার, ঠিক আছে। তাহলে এই যে হ্যাভ যেটা আছে, হ্যাভ এর জায়গায় হয়ে যাবে কি হ্যাজ, হ্যাভ এর জায়গায় হবে হ্যাজ, ঠিক আছে। তারপর আসি 9 নম্বর বলা আছে চেঞ্জ দ্য ভয়েস, ঠিক আছে, চেঞ্জ দ্য ভয়েস। এখানে বলা আছে কি দ্য পিয়ন ডেলিভার্ড দ্য লেটার্স অন টাইম, দ্য পিয়ন ডেলিভার্ড দ্য লেটার্স অন টাইম। তাহলে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে, তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, দ্য লেটার্স ওয়ার ডেলিভার্ড অন টাইম বাই দ্য পিয়ন, ঠিক আছে। দ্য লেটার্স এই যে অবজেক্ট যেটা আছে, এটা সাবজেক্ট হচ্ছে দ্য লেটার্স, আর যেহেতু ডেলিভার্ড ভি2 তে আছে, তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি ভার্ব ওয়াজ বা ওয়্যার হবে, তো যেহেতু লেটার্স আছে প্লুরাল, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ওয়্যার, ঠিক আছে। তারপরে ভি3 থাকছে অন টাইম, তারপরে সাবজেক্ট। এরপর আসছে 10 নম্বর বলেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি কি এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, ঠিক আছে। তাহলে প্রথম বলা আছে এ পারসন হু হেটস ওমেন, এ পারসন হু হেটস ওমেন। চারটা অপশন দেওয়া আছে, ফিলিগনিস্ট, মাইসোগেনিস্ট, এন্ড মিজানথ্রোপ এন্ড ফিলান্থ্রোপ, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা একটু অপশনগুলো দেখে নেবো, ঠিক আছে। প্রথমে অপশনগুলো দেখে নেবো, তোমরা একটু দেখবে ধৈর্য নিয়ে অপশনগুলো। এখানে রুট ওয়ার্ড দিয়ে পরে আমি বলে দিচ্ছি। এই যে ফিলোগেনিস্ট আছে, এটা মনে রাখবো গাইনো যেটা আছে না, এই গাইনো মানেই হচ্ছে ওমেন, ঠিক আছে, এটা মনে রাখবে। গাইনো আমরা বলি না গাইনো ডক্টর, তাহলে এই গাইনি যেটা বলি, তাহলে এটা হচ্ছে গাইনি, এটা রুট ওয়ার্ডই হচ্ছে গাইনো, যেটা মানে হচ্ছে ওমেন। আর ফিল মানে হচ্ছে লাভ, ফিল মানে কি, এই যে ফিল আছে এটা ফিলো থেকে এসছে, তো আমি ফিল বলছি ডাইরেক্ট, তাহলে ফিল মানে হচ্ছে কি লাভ, ঠিক আছে। তাহলে মানে হচ্ছে ফিলোগেনিস্ট কি হবে, তাহলে ফিলোগেনিস্ট এখানে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি ওয়ান হু লাভস ওমেন, ওয়ান হু লাভস ওমেন, সেটা হচ্ছে কি ফিলোগেনিস্ট। আইএসটি মানে হচ্ছে কি, আইএসটি মানে হচ্ছে যে সাবজেক্ট অর্থাৎ পার্সনকে বোঝায়। যখন আমরা কোনো কিছুর সাথে আইএসটি ইউজ করবো, তো সেটা হয়ে যাচ্ছে কি সে সাবজেক্টকে বোঝায়। যদি আমি বলি যে সাইকোলজি, তাহলে সাইকোলজি মানে কি, যেটা আমরা বলি মাইন্ডকে স্টাডি করে, সেটাকে আমরা বলি সাইকোলজি। কিন্তু তার সাথে যখন আমরা আইএসটি ইউজ করবো সাইকোলজিস্ট, তখন হয়ে যাচ্ছে কি যে স্টাডি করে, ঠিক আছে। তাহলে সাইকোলজিস্ট, যেরকম সায়েন্স, সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান, সায়েন্টিস্ট মানে যে বিজ্ঞান নিয়ে আলোচনা করে, বিজ্ঞান নিয়ে সবকিছু করে থাকে, আমরা বলি কি সায়েন্টিস্ট। তাহলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে আইএসটি। আর আইএসএম যদি থাকে, তো সেটা আইডিওলজিকে ডিনোট করে, ঠিক আছে। তাহলে কোনো একটা আইডিওলজি, সেটা হচ্ছে আইডিওলজি। যেমন লিবারাল, লিবারাল কোন একটা আইডিওলজি, তাহলে সেখান থেকে হচ্ছে লিবারালিজম। তাহলে এই যে আইডিওলজি ইউজ করতে আইএসএম ইউজ হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে মনে রাখবে। তাহলে ফিলোগেনিস্ট আমরা বুঝতে পারলাম, ফিল মানে হচ্ছে লাভ, আর এক্ষেত্রে যেটা গাইনো মানে হচ্ছে ওমেন, তাহলে ওয়ান হু কি লাভ ওমেন। আর মাইসো, এই যে মাইসো যেটা আছে, মাইসো এসছে কোথা থেকে, মাইজেন থেকে, যার মানে হচ্ছে হেড করা, যার মানে হেড, ঠিক আছে, ঘৃণা করা। তাহলে এক্ষেত্রে হচ্ছে মাইসোগেনিস্ট, গাইনি মানে আগে বললাম ওমেন, তাহলে হেড মানে কি এ পারসন হু হেটস ওমেন। তাহলে এক্ষেত্রে যেটা আছে সঠিক উত্তর পেয়ে গেলাম আমরা কি অপশন
বি সঠিক উত্তরে যেটা আমরা পাচ্ছি সেটা কি অপশন বি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম যেখানে মাইসো থাকবে, যেখানে মাইসো থাকবে সেখানেই হয়ে যাবে কি, সেটা হয়ে যাচ্ছে হেড করা। যেরকম কি 3 নম্বর অপশনটা দেখলে বুঝতে পারবো অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ মানে হচ্ছে ম্যানকাইন্ড। এই যে এটাকে দুটো পার্টে আছে, মিজান, মিজান আর অ্যানথ্রোপ। তাহলে এই মিজান শব্দটি এসছে মাইজান থেকে, যার মানে হচ্ছে হেড করা, আর অ্যানথ্রোপ মানে হচ্ছে কি ম্যানকাইন্ড। একটু বলে রাখি, অ্যানথ্রোপ, অ্যানথ্রোপ মানে হচ্ছে ম্যানকাইন্ড। তাহলে ম্যানকাইন্ড মানে হচ্ছে যে পুরো মানব জাতিকে ঘৃণা করে থাকে আমরা বলি কি মিজানথ্রোপ। তার মানে হচ্ছে এ পারসন হু হেটস ম্যানকাইন্ড। ঠিক আছে, তাকে আমরা বলি কি মিজানথ্রোপ। ঠিক আছে, ফিলান্থ্রোপ কি, ফিল মানে হচ্ছে লাভ, অ্যানথ্রোপ মানে হচ্ছে মানব জাতি। তাহলে এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে সেটা কি ফিল মানে হচ্ছে যে পুরো মানব জাতিকে ভালোবাসে, চ্যারিটি করে, দান করে, মানব জাতির কথা বলে, মানব জাতির চিন্তা করে, তাকে আমরা বলি কি ফিলান্থ্রোপ। আর যে এটা করে তাকে আমরা বলি কি ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, ফিলান্থ্রপিস্ট। বুঝতে পারলাম। এরপর আসছি 11 নম্বরে আবার দেওয়া আছে এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এ গভর্নমেন্ট বাই দ্য রিচ, অর্থাৎ খুব ওয়েলদি লোক বা রিচ লোকদের দ্বারা গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে, একে কি বলা হয়? অপশন এতে দেওয়া আছে অ্যারিস্টোক্রেসি, প্লুটোক্রেসি, মোনার্কি এন্ড জেরন্টোক্রেসি। ঠিক আছে, তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর দেখে নেবো অ্যারিস্টোক্রেসি। তাহলে এই যে অ্যারিস্টোক্রেসি যেটা আছে না, অ্যারিস্টো মানে হচ্ছে নোবেল। ঠিক আছে, আর ক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট। মনে রাখবে এটা রুট ওয়ার্ড, ক্রেসি, ক্রেসি যেখানে থাকবে সেটা হয়ে যাচ্ছে কি গভর্নমেন্ট। ঠিক আছে, ক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট। আর অ্যারিস্টো যেটা আছে, এই অ্যারিস্টো মানে হচ্ছে কি নোবেলস। ঠিক আছে, তাহলে নোবেলস লোকদের দিয়ে পরিচালিত গভর্নমেন্টকে বলা হয় কি অ্যারিস্টোক্রেসি। ঠিক আছে, এরপরে প্লুটোক্রেসি। প্লুটো মানে হচ্ছে কি, প্লুটো মানে হচ্ছে রিচ অর ওয়েলদি, প্লুটো মানে হচ্ছে রিচ অর ওয়েলদি। তাহলে ক্রেসি মানে কি হবে, ক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে ওয়েলদি লোকদের দ্বারা পরিচালিত গভর্নমেন্টকে বলা হয় কি প্লুটোক্রেসি। ঠিক আছে, এরপরে মোনার্কি। এই যে মোনার্কি যেটা আছে না, এই মোনার্কিটা এসছে মোনো প্লাস আর্কি, আর্কি আর ক্রেসি দুটারই মানে হচ্ছে গভর্নমেন্ট। আর্কি আরেকটা বলে রাখি, আর্কি আর ক্রেসি দুটারই মানে হচ্ছে কি গভর্নমেন্ট। তাহলে আর্কি মানে হচ্ছে গভর্নমেন্ট, মোনো মানে হচ্ছে সিঙ্গেল, মোনো মানে হচ্ছে কি একজন, একজন ব্যক্তিকে বলা হয়। তাহলে একজন লোকের দ্বারা পরিচালিত গভর্নমেন্টকে বলা হয় মোনার্কি, বা এটাকে বলা হয় আরেকটা বলা হয়, সেটা বলা হচ্ছে এটাকে বলা হয় অটোক্রেটিক গভর্নমেন্ট। ঠিক আছে, অটোক্রেটিক গভর্নমেন্ট যেটাকে আমরা বলি কি স্বৈরতান্ত্রিক শাসন। ঠিক আছে, তাহলে মোনার্কি। আরেকটা হচ্ছে জেরন্টোক্রেসি। তাহলে জেরন্টো মানে হচ্ছে ওল্ড এজ, জেরন্টো মানে হচ্ছে ওল্ড এজ। ঠিক আছে, জেরন্টো যেটা আছে, এই জেরন্টো মানে হচ্ছে ওল্ড, জেরন্টো মানে হচ্ছে ওল্ড এজ বা ওল্ড, আর ক্রেসি মানে হচ্ছে গভর্নমেন্ট। তাহলে ওল্ড লোকেদের দ্বারা পরিচালিত গভর্নমেন্টকে বলা হয় কি জেরন্টোক্রেসি। ঠিক আছে, তাহলে একটু এক্সপ্লেনেশন গুলো টাইম লাগছে, কিন্তু তোমরা দেখে নেবে এগুলো পরে যখন অন্যান্য এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসবে, তো তখন জাস্ট এই রুট ওয়ার্ড দিয়ে পরে তোমরা করতে পারবে। মুখস্থ না করলেও এই রুট ওয়ার্ড দিয়ে করা যায়। ঠিক আছে, আর রুট ওয়ার্ড দিয়ে করলে কি হবে না, কোনো আননোন কোশ্চেন যদি চলে আসে তো সেটা তোমরা অবশ্যই চারটা অপশনের মধ্যে থেকে এলিমিনেট করে করতে পারবে। 12 নম্বর বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ইডিয়ম। তাহলে ইডিয়ম বলেছে, এখানে বলেছে টু গেট কোল্ড ফিট, এর কি হবে? টু গেট কোল্ড ফিট যেটা আছে, এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে টু বিকাম নার্ভাস। মানে আমরা যেটা বলি না পা ঠান্ডা হয়ে যাওয়া, বা সেটাকে আমরা বলছি কি টু বিকাম নার্ভাস, অর্থাৎ নার্ভাস ফিল করা। ঠিক আছে, এরপর আসছি 13 নম্বর প্রশ্ন বলা আছে টু লিভ নো স্টোন আনটার্ন, মানে কোনো পাথরকেই ঘুরিয়ে না দেখার, মানে প্রত্যেকটা পাথরকে ঘুরিয়ে দেখেছে। তার মানে হচ্ছে টু মেক এভরি পসিবল এফর্ট, মানে প্রত্যেকটা কাজই করেছে একদম চেষ্টার মধ্যে দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটা যতটা চেষ্টা করা দরকার সব চেষ্টা করে দেখে নিয়েছে। তার মানে হচ্ছে টু লিভ নো স্টোন আনটার্ন, মানে কোনো পাথরকে ঘুরানো অবস্থায় রাখতে তারা বাকি থাকেনি, সব পাথরকে ঘুরিয়ে দেখে নিয়েছে। তার মানে হচ্ছে টু মেক এভরি পসিবল এফোর্ট। ঠিক আছে, এরপর আসছি, হ্যাঁ এরপর আসছে 14 নম্বর। এই 14 নম্বর বলা আছে কি চেঞ্জ দ্য ন্যারেশন। ঠিক আছে, 14 নম্বর বলা আছে চেঞ্জ দ্য ন্যারেশন। বলা আছে সি সেড টু মি ডু ইউ লাইক কফি। ঠিক আছে, কি বলছে, সি সেড টু মি ডু ইউ লাইক কফি। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? সি আস্কড মি ইফ আই লাইক কফি, ইফ আই লাইকড কফি। ঠিক আছে, সি আস্কড মি ইফ আই লাইকড কফি। ঠিক আছে, এরপর আসছি 15 নম্বর। তাহলে 15 নম্বরে বলা আছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। তাহলে চারটে অপশন দেওয়া আছে কমিটি। তাহলে কমিটি যেটা আছে, তাহলে এই কমিটির সঠিক মানে স্পেলিং কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অপশন বি। এরপরে আসছি সেকশন 3 জিকে, অর্থাৎ জেনারেল স্টাডিজ এটাতে থাকবে। ঠিক আছে, প্রত্যেকটি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি যা আছে সবই থাকবে এর মধ্যে। ঠিক আছে, তাহলে প্রথমে চলে আসছি প্রথম প্রশ্ন থেকে।
প্রথম প্রশ্ন বলা আছে বুদ্ধচরিত কার লেখা? তাহলে চারটা অপশন দেওয়া আছে, বসুমিত্র, নাগার্জুন, অশ্বঘোষ, নাগসেন। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তোমরা নিজেরাই অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে, এবং কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে। চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? অশ্বঘোষ। সেটা হচ্ছে অশ্বঘোষ, ঠিক আছে। তাহলে এই যে বুদ্ধচরিত হচ্ছে একটি কাব্য বা যা অশ্বঘোষ রচনা করেন। এখানে হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী, এই যে বুদ্ধচরিত যেটা আছে এখানে হচ্ছে গৌতম বুদ্ধের জীবনী, জীবন ও উপদেশ, গৌতম বুদ্ধের জীবন ও উপদেশ নিয়ে পড়ে এই বইটি লেখা হয়েছে, ঠিক আছে। এরপর আসছে দু নম্বর প্রশ্ন বলা আছে প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন অশোক, আর্যভট্ট, বৎসায়ন, মনু। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? চারটা অপশনের মধ্যে হবে অপশন ডি, মনু। তাহলে প্রাচীন ভারতে বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন মনু, ঠিক আছে। আর এই মনু যে বইটি লিখেছিলেন তার নাম হচ্ছে কি? মনুসংহিতা, ঠিক আছে, মনুসংহিতা। এই বইয়ে হচ্ছে সামাজিক ও ধর্মীয় আইন বর্ণিত আছে, ঠিক আছে, সামাজিক ও ধর্মীয় আইন। তাহলে একটা প্রশ্নের সাথেই আমি আলোচনা করে পরে আরো যে প্রশ্নগুলি হয় সেগুলি আমি করে দিচ্ছি আগে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন বলা আছে ইম্ফল। এই ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ঠিক আছে, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? তাহলে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? মণিপুরের রাজধানী হচ্ছে কি? ইম্ফল। 4 নম্বর প্রশ্ন বলা আছে মেঘনা নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ? ঠিক আছে, তাহলে মেঘনা কোন দুটি নদীর মিলিত প্রবাহ? গঙ্গা ব্রহ্মপুত্র, গঙ্গা যমুনা, গঙ্গা গোমতী, গঙ্গা সোন। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি? অপশন এ, গঙ্গা ব্রহ্মপুত্র। অর্থাৎ হচ্ছে গঙ্গারই একটা ব্রাঞ্চ যেটা আছে সেটা পদ্মা নামে যাচ্ছে এবং সেটা মেঘনা ব্রহ্মপুত্রের সাথে মিলছে এবং সেটাই পরবর্তীকালে নাম হচ্ছে কি? মেঘনা, ঠিক আছে। তাহলে কোথায় হচ্ছে না? এটা বাংলাদেশে হচ্ছে মেঘনা, ঠিক আছে। বাংলাদেশের ভিতর দিয়ে মেঘনা নদী গঠন করে, যা এটা কোথায় পড়ে? জয়পুরে। এটি পড়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এরপরে আচ্ছা 5 নম্বর বলা আছে যে পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? তাহলে পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ, এই পাদদেশ বলতে কোন অঞ্চল বলতে? ফুটহিলস এরিয়া, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে হিমালয়ের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? ফুটহিলস এরিয়া। তাহলে দিয়ারা, বাগরি, বরেন্দ্র ভূমি ও তোরাইও ডুয়ার্স। তাহলে এটা হচ্ছে কি? অপশন ডি, তোরাইও ডুয়ার্স। এটা অন্যান্য জায়গায় তোরাইও ভাবার নামে পরিচিত, কিন্তু পশ্চিমবঙ্গে এটা তোরাইও ডুয়ার্স নামে পরিচিত। এরপর আসছি 6 নম্বর বলা আছে যে কোন সংবিধান সংশোধনীতে, এটা ভালো করে মনে রাখবে, কোন সংবিধান সংশোধনীতে সম্পদের অধিকার, ঠিক আছে, যেটাকে আমরা বলি কি রাইট টু প্রপার্টি, ঠিক আছে, মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আগের রাইট টু প্রপার্টি যেটা ছিল মৌলিক অধিকারের তালিকার মধ্যে ছিল, কিন্তু এটাকে বাদ দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে। তাহলে কোন সংবিধান সংশোধনীতে করা হয়েছে? 43তম, 44তম, 45তম, 46তম। সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? 44তম সংবিধান সংশোধনী, ঠিক আছে। তাহলে 44তম সংবিধান। সালটা যদি জিজ্ঞাসা করে তাহলে হয়ে যাচ্ছে 1978, ঠিক আছে, 1978, 1978। তাহলে এই 1978 সালে 44তম সংশোধনের দ্বারা সম্পদের অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, ঠিক আছে, আইনি অধিকার, ঠিক আছে। তাহলে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 1978 সালের 44তম সংশোধনীর দ্বারা। এরপর আসছি 7 নম্বর বলা আছে ভারতীয় সংবিধানের 5 থেকে 11, ঠিক আছে, 5 to 11 নম্বর ধারা কোন বিষয় নিয়ে কাজ করে? অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারাতে কোন বিষয় আছে এটা বলতে চাইছে। তাহলে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? নাগরিকত্ব, ভারতের ইউনিয়ন ও তার ভূখণ্ড, কেন্দ্রীয় প্রশাসন, মৌলিক কর্তব্য। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? নাগরিকত্ব, যেটাকে বলা হয় কি সিটিজেনশিপ, ঠিক আছে। তাহলে এই সিটিজেনশিপ নিয়ে বর্ণনা আছে 5 থেকে 11 নম্বর ধারায়। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে কে ভারতীয় নাগরিক হবেন, নাগরিকত্ব অর্জন, নাগরিকত্ব হারানো। তাহলে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে কোথায়? 5 থেকে 11 নম্বর ধারায়, ঠিক আছে, 5 থেকে 11 নম্বর ধারায় সিটিজেনশিপ।
8 নম্বর প্রশ্ন বলা আছে যে গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন, ঠিক আছে। তাহলে গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন, তাহলে গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন, তাহলে গৌতম বুদ্ধের 4টা অপশন দেওয়া আছে, কপিলা, আলারাকামা, পানিনি, পতঞ্জলি। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আলারাকামা, আলারাকামা। তাহলে গৌতম বুদ্ধ যেটা আছে, গৌতম বুদ্ধ প্রথমে আলারাকামা, পরে উদ্যোগ রামপুত্র নামে 2 গুরু। তাহলে একটা নাম হচ্ছে আলারাকামা, ঠিক আছে, প্রথমে আলারাকামা ও পরে উদ্যোগ রামপুত্র নামে 2 গুরুর কাছে শিক্ষা নিয়েছিলেন, ঠিক আছে। তাহলে প্রথমে যেহেতু বলেছে তাহলে আলারাকামা, আর উদ্যোগ রামপুত্র যেহেতু অপশনে নেই, ঠিক আছে, তাহলে উদ্যোগ রামপুত্র নামে 2 গুরু থেকে তপস্যা শিখেছিলেন, ঠিক আছে, তাই আলারাকামা হচ্ছে কি প্রথম গুরু। 9 নম্বর বলা আছে যে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটাকে আমরা বলি জিএসটি, কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয়? তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সময়কালে চালু করা হয়? তাহলে এটা অপশন কি হবে? 4টা অপশন আছে, মনমোহন সিং, অরুণ জেটলি, নরেন্দ্র মোদী, প্রণব মুখার্জি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি অরুণ জেটলি, ঠিক আছে। 2017 সালে এই যে 1 জুলাই, মনে রাখবে এটা, 1 জুলাই 2017, ঠিক আছে, জিএসটি চালু হয় তখন, যখন অরুণ জেটলি ছিলেন অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী ছিলেন শ্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। 10 নম্বর বলা আছে যে নিম্নলিখিত কোন ব্যক্তি হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন? তাহলে হরিজন, এক্ষেত্রে হরি শব্দের অর্থ হচ্ছে গড, ঠিক আছে, আর জন শব্দের অর্থ হচ্ছে পুত্র বা সন। তাহলে হরিজন বলা হতো কি সন অফ গড। তাহলে এই যে বলছে যে নিম্নলিখিত কোন ব্যক্তি হরিজন পত্রিকা সম্পাদনা করেছিলেন? অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, বিজি তিলক, বিপিন চন্দ্র পাল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি, সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আমরা জানি, সবাই জানি এটা মহাত্মা গান্ধী, ঠিক আছে। তাহলে এই যে মহাত্মা গান্ধী আছে, এইখানেই সমাজ সংস্কার এবং অস্পৃশ্যতা, যেটাকে আমরা বলি কি আনটাচেবিলিটি, এই বিষয় নিয়ে লিখতেন, সমাজ সংস্কার ও অস্পৃশ্যতা, অস্পৃশ্যতা বিষয় নিয়ে পরে লিখেছিলেন, ঠিক আছে। এরপর আসছি 11 নম্বর বলা আছে যে জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন। তাহলে পুরো জাতীয় কংগ্রেসের যতগুলো অধিবেশন বা সেশন হয়েছিল, এই সেশনে গান্ধীজি একবার মাত্র সভাপতিত্ব করেছিলেন। কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? তাহলে সেটা হচ্ছে কলকাতা, মাদ্রাজ, বেলগাঁও, লাহোর। তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি বেলগাঁও। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বেলগাঁও। ইয়ারটা যদি বলে সেটা হয়ে যাচ্ছে কি 1924 বা 1924 সালে। 1924 সালে প্রথমবার গান্ধীজি বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আর এই বেলগাঁও যেটা আছে এটা হচ্ছে বর্তমান কোথায়? বর্তমান কর্ণাটক, বর্তমান কর্ণাটক, ঠিক আছে। এরপর আসছি 12 নম্বর বলা আছে ভারতীয় সংবিধানের জিম্মাদার। তাহলে এই জিম্মাদার অর্থাৎ কি? এটাকে প্রোটেক্টরও বলা হয়, এটাকে কাস্টোডিয়ান বলে, আবার গার্জিয়ানও বলে, গার্ডিয়ান, ঠিক আছে। ভারতীয় সংবিধানের গার্ডিয়ান বা কাস্টোডিয়ান কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টকে বলা হয় কি ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের অভিভাবক, কাস্টোডিয়ানও বলা হয়, গার্জিয়ানও বলা হয়, ঠিক আছে, আর ব্যাখ্যাকারক হিসাবেও ধরা হয়, ঠিক আছে। 13 নম্বর প্রশ্ন দিকে আসছি। 13 নম্বর প্রশ্ন বলা আছে কার বিষক্রিয়ার ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? ব্ল্যাক ফুট ডিজিজ কার বিষক্রিয়ার ফলে হয়? ফ্লোরাইড, ক্যাডমিয়াম, আর্সেনিক, লেড। 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আর্সেনিক। তাহলে এই আর্সেনিক যেটা আছে, পানীয় জলে যেটা আছে আর্সেনিক বা জলে আর্সেনিকের অতিরিক্ত উপস্থিতির কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়, যার ফলে হাত বা পায়ের পাতায় কালো দাগ হয়, ঠিক আছে। হাত ও পায়ের পাতায় বা হাত পায়ের পাতায় কালো দাগ হয়। আর এটা নিয়ে পরে আছে যারা আদিবাসী বা যারা মাঠে কাজ করে, ঠিক আছে, আদিবাসী নয়, মানে যারা গ্রামাঞ্চলে যারা মাঠে কাজ করে, তারা বর্ষার প্রথম পরে যে আর্সেনিক যুক্ত জল থাকে, তো বর্ষা জলে কাজ করার সময় পায়ে আলতা পরে, ঠিক আছে। তা আলতা প্রথমে শুধু ফ্যাশন ছিল না, আলতা ছিল কি কাজের একটা, ওই আলতা যেটা থাকতো ওইখানে আলতা যে সাইডে সাদা সাদা লেগে থাকতো, এই আর্সেনিক থেকে বাঁচার জন্য ইউজ করা হতো।
এরপর আসছি 14 নম্বর। 14 নম্বর বলা আছে যে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1950, 1958, 1924, 1930। তাহলে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি হবে? সেটা হয়ে যাচ্ছে কি 1930। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 1930। 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবার এই প্রথম বিশ্বকাপ কোথায় হয়েছিল? উরুগুয়েতে। ঠিক আছে, আর এখানে জয়ী হয়েছিল কে? উরুগুয়ে। জয়ী হয়েছিল উরুগুয়ে। ঠিক আছে, এরপরে আসছে 15তে বলা আছে যে হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তাহলে হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ঠিক আছে, চারটা অপশন দেওয়া আছে, তবলা, সরোদ, বাঁশি, সানাই। তবলা, সরোদ, বাঁশি, সানাই। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? বাঁশি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বাঁশি। নামটা মনে রাখবে, হরিপ্রসাদ চৌরসিয়া। ঠিক আছে, হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? না, বাঁশি। ঠিক আছে, বিখ্যাত বাঁশি বাদক। এরপরে 16 নম্বর। এই যে 16 নম্বর যেটা আছে, এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, যে নিচের কোনটি তাপ পরিমাপের একক? ঠিক আছে, তাপ অর্থাৎ টেম্পারেচার। ঠিক আছে, কোনটি তাপ পরিমাপের একক? ভোল্ট, না নিউটন, না জুল, না ফ্লাক্স? তোমরা অবশ্যই এটাকে কোশ্চেন 16 নম্বর বলে বা GS16 বলে পরে তারপরে অ্যান্সার করবে। ঠিক আছে, তবে বুঝতে পারবো যে হ্যাঁ এটা হচ্ছে এই প্রশ্নের হোমওয়ার্ক, যেহেতু আগে এক দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। তো অ্যান্সার করার সময় সেটা অবশ্যই মার্ক করবে যে জিএস না সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, না ইংলিশ। ঠিক আছে, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে এই 16 নম্বর যেটা আছে, নিচের কোনটি তাপ পরিমাপের একক, এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, লাইক ও কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, তো এখানেই শেষ করছি। এবং এক্ষেত্রে বলে রাখি যে এই যে গ্রুপ সি এন্ড ডি এর জন্য আমরা মক টেস্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তো পরবর্তী এক দুটি যে নেক্সট ভিডিও নিয়ে আসবো, সেই নেক্সট ভিডিওর মধ্যেই আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে থাকবে। ঠিক আছে, তো এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ।